স্বৈরাচার আমলের ধ্বংসস্তূপ থেকে দেশ মেরামত করছে সরকার। ১৮০ দিনে জবাবদিহিতার মঞ্চে মন্ত্রী উপদেষ্টারা, প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর। নতুন পে স্কেল এবছরই। আল কায়দা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমান নির্ভর, আমলে নিচ্ছে না ঢাকা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ৬ মাসে আইন শৃঙ্খলার উন্নতি হলেও প্রত্যাশা পূরণে লাগবে সময়। ইসির প্রস্তুতি শেষ হলে স্থানীয় নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ। চলতি অর্থবছরের মধ্যেই শেষ হবে ভোট গ্রহণ। বরাদ্দ ৬,০০০ কোটি টাকা, জানালেন প্রতিমন্ত্রী। চ্যালেঞ্জিং হলেও তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চায় সরকার। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই টেকসই সমাধানে জোর দুই মন্ত্রীর। এবং কলহের জেরে গাজীপুরের ভাড়া বাসায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যা। মরদেহ লালমনিরহাটের বাড়িতে রেখে পালিয়েছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। শুরুতেই সরকারের ১৮০ দিন পূর্তির বিশেষ প্রতিবেদন। স্বৈরাচার আমলের ধ্বংসস্তূপ থেকে দেশ মেরামতে কাজ করছে বিএনপি সরকার। সরকারের ১৮০ দিন পূর্তিতে জবাবদিহিতার মঞ্চে মন্ত্রী উপদেষ্টারা তুলে ধরলেন বিভিন্ন খাতে সরকারের অগ্রগতি। জানালেন শিক্ষা, স্বাস্থ্যসহ সামাজিক সুরক্ষা খাতে গুরুত্ব দিয়ে চলছে কাজ। এদিকে জ্বালানি সংকট সমাধানে দেওয়া হয়েছে ৪০,০০০ কোটি টাকা বাড়তি বরাদ্দ। বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে জবাবদিহিতার মঞ্চে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভায় তারা তুলে ধরেন ৬ মাসে বিভিন্ন খাতে সরকারের অগ্রগতি। এটাই হলো জনগণের ম্যান্ডেট। মতবিনিময় সভায় উঠে আসে সরকার নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড প্রদানের মতো নানা কর্মসূচির সবশেষ তথ্য। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহাদি আমিন জানান, বর্তমান সরকারের একমাত্র ক্ষমতার উৎস জনগণ। সরকার দায়িত্ব নেয়ার পর থেকে নির্বাচনী ইস্তেহারকে ধারণ করে তা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। নির্বাচনী ইস্তেহারকে ধারণ করে সেখানকার প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অবিরত কাজ করে চলেছে। আমরা দেখেছি এই ৬ মাসে সুদৃঢ় গণতান্ত্রিক মূল্যবোধ কিভাবে সরকারের প্রতিটি কার্যক্রমে অনুরণিত হয়েছে। স্বৈরাচারের শাসনামলে দেশের সব খাত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রথম পর্বের দিনগুলোতে যতটুকু কর্মসূচি বাস্তবায়নের জন্য কাজ করা হচ্ছে তার চেয়ে বেশি সময় ব্যয় করতে হচ্ছে ধ্বংসস্তূপ মেরামতের কাজে। সেই সঙ্গে গণমাধ্যম কমিশনের কাজ চলছে বলেও জানান মন্ত্রী। আমাদের ব্যয় করতে হচ্ছে যত না বেশি কর্মসূচি বাস্তবায়ন করার জন্য, তার চেয়ে বেশি বাস্তবায়ন করতে হচ্ছে ধ্বংসস্তূপকে নতুন কর্মসূচি গ্রহণ করার উপযোগী হিসাবে গড়ে তোলার জন্য। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার পর সামাজিক সুরক্ষা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য সহ সব খাতকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। এই সরকার জনগণের স্বস্তির জন্য এবং জনগণের কল্যাণের জন্য তার কাজ অব্যাহত রেখেছে। সামাজিক সুরক্ষা থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন, সেখান থেকে শুরু করে কি শিক্ষা, কি স্বাস্থ্য, প্রত্যেকটি ক্ষেত্রে তার যে প্রতিশ্রুতিগুলো সেটা রক্ষার থেকে চেষ্টা করে যাচ্ছে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান জানান, জ্বালানি সংকট সমাধানে বাড়তি ৪০,০০০ কোটি টাকা বরাদ্দ দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে সরকার। প্রায় ৪০,০০০ কোটি টাকার মতো এডিশনাল বরাদ্দ দিতে হয়েছে। বাংলাদেশের মতো একটা অর্থনীতি থেকে এতগুলি টাকা শুধু জনগণের কাছে যে দায়বদ্ধতা, তাদের প্রয়োজন বিবেচনা করেই করা হয়েছে। গত ৬ মাসে দেশে বাক স্বাধীনতা, মানবাধিকারের ক্ষেত্রে সর্বোচ্চ দণ্ডে অবস্থান করছে বলে মত নীতি নির্ধারকদের। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। কঠিন চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরুর ৬ মাস কেমন গেল, কিভাবে দেখা হবে সরকারের কার্যক্রম, তা নিয়ে মিশ্র মূল্যায়ন বিশ্লেষকদের। তারা বলছেন, কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া সরকারকে মূল্যায়নের জন্য ১৮০ দিন যথেষ্ট নয়। তবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ঋণ মওকুফ, খাল খননের মতো কর্মসূচি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের সদিচ্ছার প্রতিফলন। তবে জ্বালানি সংকট সমাধান, কর্মসংস্থান, অর্থনীতি, গতিশীল আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সুশাসন প্রতিষ্ঠায় অনেক পথ পাড়ি দিতে হবে সরকারকে। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট।
শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী 17 ফেব্রুয়ারি 2026 আগের সব প্রথা ভেঙে জাতীয় সংসদ ভবনে খোলা মাঠে শপথের মধ্য দিয়ে যাত্রা শুরু তারেক রহমান সরকারের। অজস্র চ্যালেঞ্জ আর আকাশচুম্বী প্রত্যাশা কাঁধে দায়িত্ব নিয়ে আসে সরকার পার করল 180 দিন। সরকার গঠনের পরই দ্রব্যমূল্য, বাজার নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নতি, বিদ্যুৎ জ্বালানি সরবরাহ সহ বেশ কিছু বিষয়কে অগ্রাধিকার দিয়ে 180 দিনের কর্মপরিকল্পনা ঠিক করে বিএনপি সরকার। এখন সে সময় পার হওয়ার পর কিভাবে মূল্যায়ন হবে সরকারের 180 দিন? এই সরকার একদিক থেকে অঙ্গীকার, অন্যদিক থেকে বিশাল সমস্যা, চ্যালেঞ্জ নিয়ে কিন্তু দায়িত্ব নিয়েছে। একটা সুশাসিত, দুর্নীতিমুক্ত, জনকল্যাণমুখী একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার, রাষ্ট্র পরিচালনা করার যে সম্ভাবনা, সেটা চট করে 6 মাসে হয়ে যাবে সেটা আশা করাটা কঠিন। তবে যেটা কিছু ইঙ্গিত তো পাওয়া যায়, তাতে আমার কাছে যেটা মনে হয় মোটা দাগে সর্বোচ্চ নেতৃত্ব পর্যায়ে বেশ কিছু দৃশ্যমান অভূতপূর্ব পদক্ষেপ দৃষ্টান্ত স্থাপন করার মতো দেখা যাচ্ছে, যেটি প্রশংসনীয়। বিশ্লেষকরা মনে করেন নানা অনিশ্চয়তা আর অস্থিরতা পেছনে ফেলে নতুন সরকারের দায়িত্ব নেয়ার পর দেশে ফিরেছে স্থিতিশীলতা। অনেক ক্ষেত্রেই প্রকাশ পেয়েছে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের সদিচ্ছা, যার প্রতিফলন 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিন ভাতা, খাল খনন, বৃক্ষরোপণের মতো বেশ কিছু গণমুখী কর্মসূচি। আবার প্রধানমন্ত্রীর সাদামাটা চলাফেরা আর ভিভিআইপি প্রোটোকল সংকুচিত করার মাধ্যমে নতুন নজির গড়েছে সরকার। জবাবদিহিমূলক সরকারের একটা পরিচয় আমরা পেলাম। যতগুলো কমিটমেন্ট ছিল 6 মান্থে, তার ম্যাক্সিমাম সে মিট করার চেষ্টা করেছে। খাল খনন বলেন, সার দেওয়া বলেন, কৃষকের ঋণ মওকুফ বলেন, ফ্যামিলি কার্ড, এটা বোঝাচ্ছে যে সরকার অনেক বেশি কমিটেড ম্যানিফেস্টোর প্রতি। আবার এই ম্যানিফেস্টোতে কমিটেড মানি হলো সরকার জনগণের প্রতি কমিটেড, জনগণের ভোটটা সে চায় আগামীতেও। বাজেটেও কিন্তু কিছু কিছু তারা প্রতিশ্রুতি দিয়েছে, কর্মসংস্থানের জন্য তারা বলেছে, বিনিয়োগের জন্য বিভিন্ন ধরনের কর সুবিধা এগুলা দিয়েছে। তো এগুলো সবই হচ্ছে যে কিভাবে অর্থনীতিকে চাঙ্গা করা যায়। 180 দিনের এই সরকারকে কঠিন পরীক্ষায় ফেলেছে গ্যাস বিদ্যুতের সংকট। আবার মব কমলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আইন শৃঙ্খলা পরিস্থিতি। বিশ্লেষকরা বলছেন সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি রোধ, কর্মসংস্থান, বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে সরকারকে। চ্যালেঞ্জ কিন্তু ক্রমাগত বাড়ছে। ঝুঁকির মূল সূত্রগুলো একদিক থেকে আমলাতন্ত্র, যারা ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা যেগুলো আছে সেখানে তারা মূল প্রতিবন্ধকের ভূমিকা পালন করছে। অন্যদিক থেকে দ্বিতীয় যে ঝুঁকির সূত্র, সেটা আমি দেখছি রাজনৈতিক দল থেকে, যারা ক্ষমতায় আছেন, ক্ষমতাসীন দল, তারা ভাবছে এটা তো আমাদের পালা। সংস্কার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর সুশাসন প্রতিষ্ঠায় আগামী দিনে এটাই হবে সরকারের পরীক্ষা, যে দুর্নীতির আসল জায়গাগুলো ওগুলোকে ভেঙে দেওয়া। এটাই যদি করতে পারে তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। বেকারত্ব কীভাবে দূর করা যায়, আর্থিক বন্টনটা যেন সঠিকভাবে হয় এবং আইন শৃঙ্খলাটাকে অব্যাহতভাবে উন্নত করা। আপনি যতই উন্নয়নের কাজ করেন, যত ভালো ভালো কাজও করেন, কোনো কিছু টিকবে না যদি মানুষ নিরাপদ বোধ না করে। যেন নিরাপদ বোধ করানোর জন্য যতগুলো কাজ আছে সবগুলো কাজেই ফোকাস করা উচিত। গত 6 মাসে কখনো কখনো দায়িত্বশীল কারো কারো মন্তব্য সরকারের জন্য ছিল বিব্রতকর। এক্ষেত্রে আগামীতেও সতর্ক থাকার তাগিদ বিশ্লেষকদের। পবিত্র একটি দায়িত্ব রয়েছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকারের উদাসীনতা দেখছে বিরোধী জোট। নাগরিক চাহিদা পূরণে ক্ষমতাসীনরা ব্যর্থতার দিকে যাচ্ছে বলেও মন্তব্য তাদের। বর্তমান সরকারের 180 দিনের কার্যক্রম মূল্যায়নে সময় সংবাদকে এসব কথা বলেছেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখবে বলে প্রত্যাশা বিরোধী শিবিরের। শফিক মুন্সির রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসনের অবসান পরবর্তী বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে 2/3 জনমত নিয়ে নির্বাচিত হয় বিএনপি। গেল ফেব্রুয়ারি থেকে চলতি আগস্ট, ক্যালেন্ডারের হিসাবে সরকার গঠনের মেয়াদ মাত্র 6 মাস। এই কদিনেই সরকারের সমালোচনার পাশাপাশি জানান প্রত্যাশার কথাও। 180 দিনে there is no success. জুলাই সনদ ও গণভোট নিয়ে সরকারের অবস্থানকে জনগণকে দেয়া বিএনপির প্রতিশ্রুতির লঙ্ঘন বলে চিহ্নিত করছেন জামায়াত এনসিপির শীর্ষ নেতারা। গণভোট মানলে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতার লাগাম টানা হয়েছে। ওখানে কর্তৃত্ববাদী হয়ে ওঠার যে ফরম্যাটটা
বিদ্যমান সংবিধানে আছে এটা আর থাকবে না, এই কারণে ওনারা গণভোট আর মানেন না। যদিও তারা বলছেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, কিন্তু বাস্তবতা হলো যে জুলাই সনদে তো তাদের নোট অফ ডিসেন্টে ভরপুর, এবং তারা আসলে নোট অফ ডিসেন্টের বিষয়গুলোকেই তারা কার্যকর করতে চায়। নাগরিক সংকটের চিত্র তুলে ধরে বিরোধী দলীয় নেতারা বলছেন জনস্বার্থ সংরক্ষণে ব্যর্থতার দিকে যাচ্ছে এই সরকার। বিদ্যুতের দাম বৃদ্ধি হলো, জ্বালানির দাম বৃদ্ধি হলো, এবং গ্যাসের একটা সংকট চলছে এই মুহূর্তে, এবং মানুষ কিন্তু এক ধরনের নাভিশ্বাস এই জায়গাগুলোতে। আই হ্যাভ এ প্ল্যান, আমরা সব ভাবলাম যে কি একটা বড় প্ল্যান, তাই নাকি প্ল্যান 6 মাসের মধ্যে আবার হেলমেট বাহিনী নামবে, এটা প্ল্যান, বিদ্যুৎ থাকবে না, প্ল্যান। ভিন্নমত সহিংসতার ব্যাপারে বর্তমান সরকার দিন দিন ফ্যাসিবাদী হয়ে উঠছে বলেও অভিযোগ এসব নেতার। অল্পদিন হলো তারা সরকার গঠন করেছে, এর মধ্যেই যদি ক্যাম্পাসগুলোতে এই ধরনের একটা মারমুখী অবস্থানে ছাত্র সংগঠনগুলো যায়, যদি ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায়, এবং আমরা সেখানে দেখছি যে শুধু ছাত্রদল না, আরও অনেকেই তাদের সঙ্গে এসে যুক্ত হয়ে পড়েন আর কি। ভিন্ন মতের উপরে দমন পীড়ন, একদলীয় যে শাসন যেটাকে বলা হয় কর্তৃত্ববাদী, যেটা হাসিনা করেছে, সেদিকে যেত না ওনারা, তো সেদিকে রওনা করার জন্য জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছেন না। এত সব সমালোচনার মাঝেও বর্তমান সরকার বর্ষা বিপ্লবের চেতনা সমুন্নত রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন বিরোধী দলগুলোর শীর্ষ নেতারা। জুলাই সনদ বাস্তবায়ন সব রোগের মূল চিকিৎসা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দেশে আল কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে অনুমান নির্ভর আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন এই প্রতিবেদন আমলে নিচ্ছে না সরকার। বিএনপি সরকারের 180 দিনে দেশের আইন শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় দরকার। এদিকে অর্থমন্ত্রী জানিয়েছেন চলতি অর্থ বছরে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়ন করবে সরকার, তবে ঘোষণা করতে আরও পর্যালোচনার সময় প্রয়োজন। মূল্যস্ফীতির চাপে জীবনযাত্রার ব্যয় বাড়লেও এক দশকেও নতুন বেতন কাঠামো পাননি সরকারি কর্মকর্তা কর্মচারীরা। মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়িয়ে নতুন পে স্কেলের সুপারিশ করেছে কমিটি। সোমবার জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে অর্থমন্ত্রী জানান পে স্কেল চূড়ান্ত করে ঘোষণা করতে আরও আলোচনার প্রয়োজন, তবে এবছরেই এটি বাস্তবায়ন করা হবে। পে কমিশনের অনেকগুলো দিক আছে, তো আমরা সবগুলো বিবেচনা করছি, আরও অধিকতর আলোচনার প্রয়োজনীয়তা আছে বিধায় আজকে পরে আমরা আবার বসবো, এবছরের মধ্যে হবে, সবই হবে, কিন্তু এখানে তো অধিকতর আলোচনার বিষয় আছে। এদিকে বর্তমান সরকারের 6 মাসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান আইন শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতি করতে আরও সময় লাগবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরও সময় লাগবে। আমাদের এখন মাত্র 6 মাস পার হলো, এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি। আমরা আশা করি 180 দিনের মধ্যে সরকারের বাস্তবায়িত এবং যেগুলো শুরু করেছে ইনিশিয়েটেড অনেক কর্মসূচি, এগুলো প্রশংসিত হয়েছে। আল কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রসঙ্গে প্রশ্নের জবাবে মন্ত্রী জানান অনুমান নির্ভর এই প্রতিবেদন আমলে নিচ্ছে না সরকার। আমি শুনেছি, সেটা পড়িনি, ওখানে হয়তো কিছু অবজারভেশন দিতে পারে, আমরা এগুলো আমলে নিচ্ছি না। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে আর কি, একটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি না। যুদ্ধের কারণে সৃষ্ট সংকট কাটিয়ে দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রশংসনীয় বিভিন্ন উদ্যোগ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জনপদে সময় আরও থাকছে। প্রশাসনের অনুমতি ছাড়া মিছিলের প্রস্তুতি। হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদি সহ আটক 3, বিশৃঙ্খলা ঠেকাতে ব্যবস্থার দাবি পুলিশের। নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ হলেই স্থানীয় নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ হবে। চলতি অর্থ বছরেই শেষ হবে ভোট গ্রহণ, এজন্য খরচ হবে 6,000 কোটি টাকা। সচিবালয়ে বৈঠক শেষে একথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। বলেন ব্যাটারি চালিত রিকশা নিবন্ধনে আসছে নীতিমালা, সৌর বিদ্যুতে চার্জ না করলে নিবন্ধন বাতিল করা হবে বলেও জানান তিনি। আগামী অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। সোমবার সচিবালয়ে সৌর বিদ্যুতের ব্যবহার সংক্রান্ত বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন ইসির প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে। চলতি অর্থবছরেই নির্বাচন শেষ করা হবে জানিয়ে বলেন এতে প্রায় 6,000 কোটি টাকা খরচ হবে। সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা এবং ইউনিয়ন পরিষদের জন্য
টাকা রাখা আছে। এই নির্বাচনগুলোতে আমরা প্রাথমিকভাবে হিসাব করেছি আমাদের প্রায় ৬,০০০ কোটি টাকা কম বেশি প্রয়োজন হবে, যে চলতি অর্থ বছরের মধ্যেই 5টি স্থানীয় সরকারের নির্বাচন এই সরকার সমাপ্ত করবে। সরকারি অফিসে সৌর বিদ্যুৎ ব্যবহারের তাগিদ দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করলে জাতীয় গ্রিডে তা যুক্ত হবে। পল্লী উন্নয়ন এবং সমবায় বিভাগের এবং স্থানীয় সরকার বিভাগের যত হেড অফিস এবং মাঠ পর্যায়ের অফিস আছে, আমরা পর্যায়ক্রমে রুফটপে সৌর বিদ্যুতের মাধ্যমে কয় কিলোওয়াটের বিদ্যুতের প্রয়োজন হয় এটা আমরা নিশ্চিত করব। এবং নবায়নযোগ্য জ্বালানি যেটা সরকারের সিদ্ধান্ত, এই জ্বালানি ব্যবহার করে নেট মিটারিংয়ের মাধ্যমে আমাদের প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ কোনো অফিস উৎপাদন করলে আমরা সেটা আবার জাতীয় গ্রিডে যাতে বিক্রি করা যায়, এই ব্যাপারে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। ব্যাটারি চালিত ই রিকশাকে সিটি কর্পোরেশনের অধীনে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। সৌর বিদ্যুতে রিচার্জ না করলে নিবন্ধন নবায়ন করা হবে না বলে সাপ জানান প্রতিমন্ত্রী। ব্যাটারি চালিত ই রিকশাগুলি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশন এবং পৌরসভার আওতায় আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে এসেছি। সৌর বিদ্যুতের বাইরে রিসার্চ করলে এই ব্যাটারি চালিত বা ই রিকশাগুলোকে আমরা রেজিস্ট্রেশন দেব না এবং নবায়ন করব না। একটি জোনের ই রিকশা বা ইলেকট্রিক রিকশা আরেকটি জোনে যেতে না পারে, 8টি জোনে 8টি রং থাকবে। সরকারের 6 মাসে খাল ও লেক উদ্ধার কাজে গতি ফিরলেও সার্বিকভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজে সন্তুষ্ট নন বলেও জানান প্রতিমন্ত্রী। আমাদের বিধিমালা প্রণয়নের কাজ চলছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চ্যালেঞ্জিং হলেও তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চায় সরকার। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে জনগণের স্বার্থে টেকসই সমাধানে জোর দেওয়া হচ্ছে বলে জানান পানি সম্পদ মন্ত্রী। তিস্তার পানি বন্টন সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান ও উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কৌশলগত পরিকল্পনার কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা শীর্ষক সেমিনারে একথা বলেন তারা। শুষ্ক মৌসুমে পানির জন্য হাহাকার, বর্ষায় বন্যা আর নদী ভাঙনের তাণ্ডব। তিস্তার এমন বৈপরীত্যে বিপর্যস্ত তিস্তাপাড়ের মানুষের জীবন। তিস্তার এই সংকট উত্তরণে পানি সম্পদ মন্ত্রণালয় ও বুয়েটের পানি সম্পদ প্রকৌশল বিভাগের যৌথ আয়োজনে তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। এতে অংশ নেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ছাড়াও শিক্ষক ও গবেষক। সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্তটা নিতে পারি। পানি সম্পদ মন্ত্রী বলেন, চ্যালেঞ্জিং হলেও তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চায় সরকার। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়া হবে। এই তিস্তা প্রকল্পটাকে খুব বেশি চ্যালেঞ্জিং মনে করছে পার্শ্ববর্তী দেশ, বন্ধু দেশ। তাদেরকেও চিন্তা করতে হবে যে তাদের যেমন স্বার্থ রয়েছে, আমাদেরও স্বার্থ আছে। বন্ধু দেশেই তো বন্ধু দেশের স্বার্থ রক্ষা করবে। আমরা এই প্রকল্পটাকে বাস্তবায়ন করার স্বার্থে যা যা করা দরকার আমরা সে বাস্তবায়নের দিকে এগিয়ে যাব। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবে রূপ দিতে বদ্ধপরিকর বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। তিস্তা পড়ের হাহাকার যখন আমরা দেখি, আমরা সেই জায়গাটাকে অ্যাড্রেস করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন অগ্রাধিকার ভিত্তিতে এই তিস্তার প্রকল্প বাস্তবায়ন করা হবে। তিস্তায় পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে ভারতের সঙ্গে চুক্তির দাবি জানান বক্তারা। অল্প সময়ের ভিতরে কার্যকর। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। জ্বালানি ছড়াই বিদ্যুৎ উৎপাদনের পথ দেখাচ্ছে ফ্লাই হুইল প্রযুক্তি। 1.5 টাকায় মিলবে প্রতি ইউনিট বিদ্যুৎ। বগুড়ায় 25 কোটি টাকা ব্যয়ে প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা। প্রশাসনের অনুমতি ছাড়া বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ শাখার সদস্য সচিব মাহাদি হাসান সহ 3 জনকে আটক করেছে পুলিশ। লোডশেডিং, গ্যাস সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিকেলে ছাত্র জনতার ব্যানারে মিছিলের আয়োজন করে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পুলিশ জানায় এজন্য কোনো অনুমতি নেয়নি তারা। পরিস্থিতি বিবেচনায় প্রশাসনের পক্ষ থেকে কর্মসূচি স্থগিত রাখতে বলা হয়। নির্দেশনা অমান্য করে মিছিল করতে চাইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে তাদের আটক করা হয় বলে দাবি করে পুলিশ। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন সংগঠনটির স্থানীয় নেতাকর্মীরা। গাজীপুরে ভাড়া বাসায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। লাশ লালমনিরহাটে বাড়ির উঠানে রেখে
পালিয়ে গেছে স্বামী ও তারই পরিবারের লোকজন। নির্মম এই হত্যাকাণ্ডে ক্ষুব্ধ এলাকাবাসী। তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা। পারিবারিক কলহের বলি অন্তঃসত্ত্বা আফরোজা বেগম। মেয়েকে হারিয়ে পাগল প্রায় মা। সোমবার সকালে লালমনিরহাটের কালীগঞ্জের নিথক গ্রামে আফরোজা বেগমের রক্তাক্ত মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। 1 বছর আগে বিয়ে করা দিন ইসলাম ও আফরোজা দম্পতি গাজীপুরের কোনাবাড়িতে ভাড়া বাসায় থাকতেন। তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। এরই জেরে শনিবার রাতে হঠাৎ বাবাকে ফোন করে নির্যাতনের কথা জানায় আফরোজা। এরপরই মৃত্যু হয় তার। ওই দেশে মারামারি করুন নেছে মায়ের এদিকে লাশের পাশে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাপত্র পাওয়া গেছে। এতে মৃত্যুর কারণ বিষপান বলা হলেও নিহতের শরীর জুড়ে রয়েছে নির্যাতনের স্পষ্ট চিহ্ন। অভিযোগ স্বজনদের। কোবাইছে, সেটা ব্যান্ডেজ করে নিছে, আবার ফির আপনার কানতলার ওই দিক দিয়ে পিটাইছে, আবার ফির ঠাইসা ধরছে, হাতে ছাপ। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। মেয়ে খোঁজ করার যারা আছে তাদের সন্দেহ আছে, এই জন্য মৃত্যুর প্রকৃত কারণ জানাতে পুলিশ পাঠাইছি। আফরোজার স্বামী দিন পেশায় একজন পোশাক শ্রমিক। সময় সংবাদ, লালমনিরহাট। নীলফামারীতে খালে গোসল করতে নেমে 2 শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায় দুপুরে ডিমলার তিস্তা সেচ খালের নাওতারা তুহিন বাজার সুইচ গেট এলাকায় গোসল করতে যায় স্থানীয় 6 জন শিশু। এ সময় 12 বছর বয়সী পাখি ও 5 বছর বয়সী সিনহা পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে এলাকাবাসী তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। কিশোরগঞ্জে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 4 জন। এদিকে গাইবান্ধায় প্রাণ গেছে এক কন্টেন্ট ক্রিয়েটরের। অন্যদিকে ফরিদপুরের সদরপুরে ইজি বাইকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। পুলিশ জানায় গাজীপুর থেকে কিশোরগঞ্জে যাচ্ছিল একটি সিএনজি চালিত অটোরিকশা। পাকুড়দিয়ার মির্জাপুর বাইপাসে দাঁড়িয়ে থাকা একটি ময়লার গাড়িতে ধাক্কা দেয় অটোরিকশাটি। এতে সিএনজি দুমড়ে মুচড়ে চালক শিশুসহ 5 যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক নজরুল ইসলাম নামে একজনকে মৃত ঘোষণা করেন। এদিকে দুপুরে ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। অন্যদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় শাওন মিয়া নামে এক কন্টেন্ট ক্রিয়েটর মারা গেছেন। চট্টগ্রামে বিদেশগামীদের পুলিশ ক্লিয়ারেন্স প্রদানের নামে প্রতারণা ও সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জালিয়াতি সংঘবদ্ধ চক্রের 4 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রোববার বাঁশখালী ও মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সম্প্রতি বিদেশগামী এক যুবককে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার আশ্বাসে 1,20,000 টাকা নিয়ে জাল সনদ দেয় চক্রটি। ভুক্তভোগী সনদটি সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সিতে জমা দিলে যাচাইয়ের পর সেটি জাল শনাক্ত হয়। পরে সে অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ। সিল মারা, এই সিলটাও কিন্তু নূর হোসেন বাঁশখালী এলাকা, তার সে বিদেশ যাওয়ার জন্য একটা আবেদন করে। আবেদন করার পরে সে পরে বুঝতে পারে যে তার নামে তো মামলা আছে। তখন সে একটা পক্ষ তার সাথে যোগাযোগ করে, একটা চক্র। 1,20,000 টাকা সে রাজি হয়। আমরা এই বিষয়টা প্রথমে জানতে পারি ভুক্তভোগীর কাছ থেকে। তারপরে তার কাছ থেকে তথ্য নিয়ে আমরা এই চক্রের মোটামুটি বাঁশখালী থেকে শুরু করে চট্টগ্রাম শহরের যে এই ইয়েটা ছিল 4 জনকে আমরা ধরি। বঙ্গোপসাগরে আবারও জলদস্যুদের দৌরাত্ম্য। একের পর এক ঘটছে মাছ ধরার ট্রলারে ডাকাতি। অস্ত্রের মুখে লুট করছে মাছ, জাল ও জ্বালানি তেল। কোস্টগার্ড বলছে বৈরী আবহাওয়ার সুযোগ নিচ্ছে দস্যুরা। তৌকিব পাদার ছবিতে শিকদার জাবির হোসেনের রিপোর্ট। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে আবারও জলদস্যুদের হামলার শিকার জেলেরা। গত 5 আগস্ট ভোররাতে কুয়াকাটা থেকে দক্ষিণ পূর্বে গভীর সাগরের খাম্বা বয়াবাতি এলাকায় এফবি মিম নামে একটি ট্রলারে হামলা চালায় সশস্ত্র দস্যুরা। অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে মারধর করা হয়। লুটে নেওয়া হয় প্রায় 3.5 লাখ টাকার মাছ, জাল ও জ্বালানি তেল সহ বিভিন্ন মালামাল। হামলায় আহত হন ট্রলারে থাকা অন্তত 12 জেলে। সাম্প্রতিক সময়ে সাগরে জেলেদের জিম্মি করে মাছ ও মালামাল লুটের বেশ কয়েকটি ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে জেলেদের মধ্যে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের ফলে দস্যুতা নিয়ন্ত্রণে এলেও সম্প্রতি আবারও বেড়েছে দস্যুদের উৎপাত। তাই পুনরায় কঠোর অভিযানের মাধ্যমে সমুদ্র নিরাপদ করার দাবি মৎস্যজীবীদের। অনেকদিন তো মনে হয় প্রশাসন যায় না,
এই কারণে ওরা আরো বাড়ছে। জলদস্যু বেমালাই চলতে আছে, অত্যাচার করতে আছে, ডাইরেক্ট বিড়ি মাহাসান আসলে যেতে আছে। তবে কোস্টগার্ড বলছে সাম্প্রতিক সময়ে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে তৎপর হয়েছে জলদস্যুরা। আর মৎস্য বিভাগ বলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে জেলেদের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কোস্টগার্ড মাঠে নাই এটা ভুল, আমরা আছি, কিন্তু ওরা তো কাজ করবে সব লোকচক্র আড়ালে, সেটা তো আর মানুষের সামনে দিয়ে কোনো কিছু করবে না। যারা সমুদ্রে আইন শৃঙ্খলা রক্ষা করে তাদের সাথে সমন্বয় করে আমাদের জেলেদের জীবনের এই ঝুঁকি নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা যাবে। এক একটি সমুদ্রগামী ট্রলারে জাল, জ্বালানি তেল সহ থাকে প্রায় 20 থেকে 30 লাখ টাকার মালামাল। এসবের পাশাপাশি মাছও লুট করে নিয়ে যায় দস্যুরা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা দেখাচ্ছে বগুড়ার ফ্লাই হুইল প্রযুক্তি। পরীক্ষামূলক উৎপাদনে সফলতার পর এবার 25 কোটি টাকা ব্যয়ে 1 মেগাওয়াট সক্ষমতার পূর্ণাঙ্গ প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করছে পল্লী উন্নয়ন একাডেমি RDA। এরুলিয়ার বামদিঘিতে চলছে প্রযুক্তির পরীক্ষা। উদ্যোক্তাদের দাবি, প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হতে পারে মাত্র 1.5 টাকা। সূর্যের আলো বা আবহাওয়ার উপর নির্ভরশীল না হওয়ায় প্রচলিত বিদ্যুৎ উৎপাদনের বাইরে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে এই প্রযুক্তি। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। বিদ্যুৎ উৎপাদনে এতদিন ভরসা ছিল গ্যাস, তেল, কয়লা কিংবা সূর্যের আলো। এবার জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা দেখাচ্ছে বগুড়া। ফ্লাইহুইল প্রযুক্তিতে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদনের সফলতার পর এবার 25 কোটি টাকা ব্যয়ে 1 মেগাওয়াট ক্ষমতার পূর্ণাঙ্গ প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করছে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি। এরুলিয়ার বান্দিগিতে পরীক্ষামূলকভাবে প্ল্যান্টে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে চলছে 2টি পাম্প ও একটি ওয়েল্ডিং মেশিন। 2004 সাল থেকে প্রযুক্তি নিয়ে গবেষণা করছে RDA ও বিগ চিক্স অ্যান্ড এগ্রি ইঞ্জিনিয়ারিং। বর্তমানে 500 কিলোওয়াট ক্ষমতার 2টি মোটর দিয়ে পরীক্ষামূলকভাবে কার্যক্রম চালানো হচ্ছে। এটা যদি পরিপূর্ণ আকারে আমরা দাঁড় করাতে পারি তাহলে 1 ইউনিট বিদ্যুৎ 1.5 টাকাতে আমরা এটা সরবরাহ করতে পারবো ইনশাআল্লাহ। এই গবেষণাটা আমরা হলো যে সায়েন্টিফিক্যালি, আর্টিক্যালি এবং থিওরিটিক্যালি এটা হলো যে প্রুভ করছি যে ডাটাগুলো আমাদের কাছে আছে। প্রকল্পটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়নের সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি জলবায়ু ট্রাস্টেও জমা দেওয়ার কথা জানান RDA কর্মকর্তা। বাংলাদেশের যখন বিদ্যুৎ অর্থাৎ জ্বালানি সংকটের দিকে যাচ্ছে তখন আমরা এই প্রযুক্তিটির চাহিদা বেড়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের বিকল্প কিভাবে জ্বালানি ব্যবহার না করে বিদ্যুৎ উৎপাদন করা যায়। পরিদর্শন শেষে উদ্যোগটি বড় পরিসরে নিতে প্রয়োজনীয় সহযোগিতার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। সরকার যদি পৃষ্ঠপোষকতা দেয়, তাদের ফান্ডিংটা যদি দেয়, তাহলে তারা এগুলো তৈরি করে মার্কেট করতে পারবে। ফ্লাইহুইল প্রযুক্তির বড় সম্ভাবনা হলো এটি সূর্যের আলো বা আবহাওয়ার উপর নির্ভরশীল নয়। প্রকল্পটি সফল হলে প্রচলিত ব্যবস্থার বাইরে তৈরি হবে বিদ্যুতের নতুন বিকল্প। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। প্রতিষ্ঠার 26 বছর পর অনুমোদন। পটুয়াখালীতে দেশের প্রথম বিষধর সাপের খামারে নেই ক্রেতা। সংশ্লিষ্টরা বলছেন, ওষুধের কাঁচামাল হিসেবে ব্যবহার হলে কমবে আমদানির নির্ভরতা। তৈরি হয়েছে কর্মসংস্থানের সুযোগের সম্ভাবনাও। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। নিবিড় পরিচর্যায় ছোট ছোট খোপে বেড়ে উঠছে বিষধর সাপ। 2000 সালে একটি সাপ ও 24টি ডিম নিয়ে পটুয়াখালী সদরের নন্দীপাড়া গ্রামে নিজ উদ্যোগে দেশের প্রথম খামার দেন আব্দুর রাজ্জাক বিশ্বাস। পরে বিভিন্ন এলাকা থেকে কিংকোবরা, গোখরা, শঙ্খিনী, কালাজ, দারাজ প্রজাতির বিষধর সাপ সংগ্রহ ও লালন পালন শুরু করেন। তার এই যাত্রা খুব একটা সহজ ছিল না। বাণিজ্যিকভাবে বিষধর সাপ প্রতিপালনের অনুমোদন না পাওয়া, বন বিভাগের চাপ, সব মিলিয়ে হাল ছাড়েননি রাজ্জাক। আমরা ছোটবেলা থেকে দেখেছি আব্দুর রাজ্জাক বিশ্বাস তিনি কিন্তু এই সাপের খামারে তার সর্বস্ব উজাড় করে দিয়েছে। সে মনে করেন যে বিগত দিনে অনেক যায় পাশে আমাদের বেতন দেশে, এখন দিতে পারে না, এখন সে নিজেই নিঃস্ব হয়ে গেছে। বিষ বিক্রি করতে পারি না, এখন আমরা কি করব, কি করে খাবো? আমি কিন্তু এই বর্তমানে এই অটো চালাইয়া খাই। অবশেষে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটিয়ে চলতি বছরের জানুয়ারি মাসে খামারটি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আনুষ্ঠানিক নিবন্ধন পায়। তবে বিষ সংগ্রহের অনুমতি পেলেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ক্রেতার অভাব। এখন পর্যন্ত বিষ সংগ্রহ বা প্রক্রিয়াজাত করার আগ্রহ দেখায়নি কোনো ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। ফার্মাসিউটিক্যাল গ্রুপকে বলবো, মূলত আমাদের সাপের বিষ ইন্ডিয়া থেকে 8000 কোটি টাকার ক্রয় করতে হয়। এন্টিভেনাম মূলত প্রত্যেকটা ন্যাশনাল হসপিটাল দিতে হয়। তাই আমি সরকারকে বলবো যে আমাদের এই সাপের বিষটা যদি
বেচার বিক্রি করার জন্য সুযোগ করে দেয়। খামারটি থেকে বিষ সংগ্রহ করে অ্যান্টিভেনম তৈরির পদক্ষেপ নেয়ার কথা জানান সংশ্লিষ্টরা। এটাকে যদি রপ্তানি পর্যায়ে নিতে চায় সেক্ষেত্রে আপনার বন বিভাগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য বিভাগের প্রোটোকল মেনটেন করে এটা করা উচিত। সেক্ষেত্রে অথবা যে খামার আছে তাকে অথবা সরকার যদি কোনো প্রকল্প নেয় সেখানে অথবা তার জন্য একটা অনারিয়ামের ব্যবস্থা রাখতে পারে। ভেনমটা কীভাবে ব্যবহার করা যায় এবং এটা প্রসেস করা যায় এ বিষয়ে তাকে একটি লিখিত আবেদন করার জন্য অনুরোধ করছি। আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা যাতে আপনার কাজটা সহজভাবে সঠিকভাবে হতে পারে এবং আমাদের বাংলাদেশে যাতে এই ভেনমটা ব্যবহার হয় এই ব্যবস্থা আমরা করব। বর্তমানে খামারটিতে 250টি সাপ রয়েছে। এসব সাপ থেকে মাসে 200 থেকে 250 গ্রাম বিষ উৎপাদন করা সম্ভব, যার আনুমানিক বাজার মূল্য বাংলাদেশি টাকায় 6 থেকে 7 কোটি টাকা। সময় সংবাদ, পটুয়াখালী। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। স্বৈরাচার আমলের ধ্বংসস্তূপ থেকে দেশ মেরামত করছে সরকার। 180 দিনে জবাবদিহিতার মঞ্চে মন্ত্রী উপদেষ্টারা, প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর। নতুন পে স্কেল এবছরই। ইসির প্রস্তুতি শেষ হলে স্থানীয় নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ। চলতি অর্থবছরের মধ্যেই শেষ হবে ভোট গ্রহণ। বরাদ্দ 6,000 কোটি টাকা জানালেন প্রতিমন্ত্রী। এবং চ্যালেঞ্জিং হলেও তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চায় সরকার। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই টেকসই সমাধানে জোর দুই মন্ত্রীর। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। জাফর, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।